ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি। প্রায় সারাদিনই পটুয়াখালীতে আবহাওয়ার এমন চিত্র। ঘূর্ণিঝড় রিমল উপকূল পার হলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। বসতবাড়ির উপর উপড়ে পড়ে গাছ, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পটুয়াখালীর নিম্নাঞ্চলের বাসিন্দারা। খেপুপাড়ার নীলগঞ্জের সলিমপুরের সাধারণ মানুষ 3 দিন ধরে পানিবন্দী। এখন আমাদের এই মালামাল সব ভাসিয়ে গেছে রাত্রে স্যার। আর এখন যে আমরা দুটো ভাত খামো বা শুকনো খাবার, ঘরে একটা অসুস্থ রোগী, প্যারালাইসিসের রোগী, ওষুধ নেই, পানি নেই, মানে খুব দূর অবস্থা আছে। আমার ঘরে তো বাবা জল উঠিয়া পড়ে গেছে, রান্ধে বাড়িয়াও খাইতে পারি না, ঘরে থাকতেও পারি না। পানিবন্দী থাকায় নিজ বাড়িতে চুলায় জ্বলেনি আগুন, পাননি কোনো সহযোগিতা। এতে চরম দুর্দশায় নারী ও শিশুরা। না খাওয়া অবস্থায় আছি এবং কারো যে আইয়া যে কেউ আমাদেরকে জিজ্ঞেস করছে যে খানা খাইছেন কিনা করছেন কিনা, সেই জিজ্ঞাসাও কেউ করে না। পোলাফান লইয়া নেই, অসহায় আমরা রয়েছি, কোনো পাট শাক কিছু না, রান্না বাড়া হয় নাই। কালকে ওই বাসা কোনো ভাত টাত লইয়েছে, খাইছে রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন এই সব পানিবন্দী সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা হয়তোবা কেউ তাদের কাছে আসবেন, বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় 19 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 37,58,000 মানুষ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে 6,85,00,000 টাকার সহায়তা দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা তো সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, পটুয়াখালী। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে অফিস থেকে ঘরবাড়ি করার। উপকূল ছাপিয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখন সারা দেশে। ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিতে বিপাকে সবাই। খুলনার কয়রা, দাকব, পাইকগাছায় প্লাবিত নিম্নাঞ্চল। এছাড়াও বাঁধ ভেঙে গেছে, অতিবৃষ্টিতে ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। বাগেরহাটের বেমরতা ইউনিয়নে লোকালয়ে ঢুকেছে পানি। পশুর নদীর পানি বেড়ে মোংলার চিলা ও চাঁদপা ইউনিয়নের দক্ষিণ কানাইমারি গ্রামসহ মোট 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মাছটা সব বেরোয় গেছে, কোনো জায়গায় কোনো মাছটা কিছুই নাই। যে ওভারফ্লো জোয়ারটা হয়েছে, এটাই আসলে মানুষের জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে গেছে। ওই বেড়িবাঁধ ভাঙিয়ে আমাদের এই রাস্তা দেড়াতে উচ্চ করে পানি এসে আমাদের এখানে তলায় গেছে। সাতক্ষীরার শ্যামনগরে ঝড়ে গাছ পড়ে ব্যাহত হয় বংশীপুরের মোড় থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। নদীর জোয়ারের পানিতে প্লাবিত বরগুনার আমতলী উপজেলার বেশ কিছু গ্রাম। ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভোলায় মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বেড়েছে। জোয়ারের পানি 6 থেকে 7 ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে প্লাবিত চরফ্যাশন ও মনপুরার কয়েকটি ইউনিয়ন সহ 30টি গ্রাম। নোয়াখালীর নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় তলিয়েছে বেশ কিছু গ্রাম। নৌকাদন বন্ধ, তারপর দোকানপাটগুলো নদী ভাঙার কারণে সরে দায়ী হইতেছে না, অনেক ঘর বাসি চলে গেছে। আমরা আসছিলাম নামাতা ছিলাম, পরবর্তী দেবানির বাড়ির লগে, তখন আমরা উপরে চলে এসেছি থানে। ওইটা থান ন অস্থায়ী। জোয়ার যেটা বেড়ির বাইরে যারা আছে, এদের গড়বিটার উপরে পানি উঠছে। অনেকের আমরা আশ্রয়কান যাই, যেখানে আমি দেখছি চেয়ারম্যান গার্ডের এই সেন্টারে আছে। উপকূল ছাড়াও সারা দেশে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পাবনায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে সড়কে পড়ে ব্যাহত হয় যান চলাচল। ভারী বর্ষণে বরিশাল এবং চট্টগ্রাম নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সানজিদা শান্তা, চ্যানেল 24। দুর্ভোগ সঙ্গী করে কর্মস্থলমুখী মানুষ, কেউ ছুটছেন গাড়িতে চেপে, কেউ বা পানি মারিয়ে। অসহনীয় জলজটে সড়ক তলিয়ে যাওয়ার এই চিত্র চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার। জলজট গতি কমিয়ে দেয় গাড়ির, ফলে যানজট তৈরি হয়
প্রধান প্রধান সড়কে। পানি ঢুকে বিকল হয়ে পড়ে মোটরযান। গাড়ি সংকটে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়াও। কোথাও কোথাও মানুষের চলাচলের বাহন হয়ে ওঠে ডিঙ্গি বোট। সকালে এই বাসা থেকে বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে, চারদিকে পানি, কি করবো, অফিসে যেতে হবে। কোনো গাত্তা আছে, কোনো নালা আছে, প্লাস আমার স্যালেন্সারের এখানে চাকার নিচা পানি ঢুকে গেলে তো আমি ইঞ্জিনের পরে এখানে বসে থাকতে হবে। শুধু রাস্তাঘাটই নয়, পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও। কেনাবেচা থমকে যায় দোকানপাটে। তো বলি পানি উঠবে আমরা কল্পনা ভাবিনি, তো কিছু মাল নষ্ট হয়ে গেছে, কিছু এদিকে সেদিকে সাইড পাড় আছে, পানি ডুবে গেছে। দোকান খুলে দেখছি আমার দোকানে পানি, এবং আমার এই ছবি টবি সব পানি তলে আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা প্রবল বর্ষণ আর জোয়ারের পানি এমন দুর্ভোগ বাড়িয়েছে চট্টগ্রাম নগরে। রিক্সা কিছু দূর গেলেই পানি নিচে তলায় যাইতেছে, এজন্য কোনো দিকে মুভমেন্ট করা যাচ্ছে না। ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা হাতে নাই, মানে ছাতা ভাঙিয়া মানে ঘুরায় নিয়ে গেছে। এদিকে মুষলধারে বৃষ্টিতে সকাল থেকে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর মিরপুর, নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকায়। এমন বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমাদের ওইদিকে রাস্তা কাটছে দীর্ঘদিন, আমরা হাঁটতেও পারি না, এমন অবস্থা, সমস্যা আর কি। জলাবদ্ধতায় বড় প্রবলেম, রিক্সা ভাড়া বেড়ে গেছে। আসলে এই অল্প একটু রাস্তা আসছি, 40 টাকা ভাড়া নিচ্ছে। এটা প্রাকৃতিক জিনিস, এটা তো বাধা নিষেধ করার কিছু নেই, একটু সমস্যা হবে, তো এর মধ্যে যাতায়াত করতে হবে, কিছু করার নেই। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারত কুয়েতসহ বিভিন্ন রুটে 10টি ফ্লাইট বাতিল করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। একসময়ের খরস্রোতা সোয়াই নদী দখল দূষণে এখন বিলীনের পথে। বর্ষা মৌসুমেও দেখা মেলে না স্বাভাবিক পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, কালভার্ট থাকলেও বন্ধ করে দেয়া হয়েছে নদীর গতিপথ। প্রাণ ফেরাতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ সহ নানা প্রতিবাদ জানিয়ে আসলেও ফলাফল শূন্য। আমি 3 ফুট পানিতে আমার বাচ্চা নিয়ে পড়ে গেছে আমার বাসার সামনে। পানি মানে আসতে পারে না, নদীতে পানি নামতে পারে না। এই যে বিভিন্ন জায়গায় যার মতো দখল করে নিছে। নদীর মধ্যে কোনো পানি নাই, কোনো কিছু নাই, নদী একদম বাঁধ বানাইছে আর কি। যত চাষাবাদের যত কাজ আছে সবকিছু এই নদী থেকে শেষ হইতো, ওই জিনিসগুলো কিন্তু অলরেডি শেষ। যদিও পানি প্রবাহ ঠিক রাখতে 2 বছর আগে শুরু হয় এই নদীর পুনর্খনন কাজ, যা শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দখলদারদের কারণে ব্যাহত হচ্ছে প্রকল্পের কাজ। আমরা চেষ্টা করে যাচ্ছি কাগজপত্রগুলো যাচাই বাছাই, আমরা ইতিমধ্যে অনেক কিছুই করেছি, আমরা আরও কাগজপত্র যাচাই বাছাই অব্যাহত রয়েছে। আমরা আশা করছি আমরা একটা ফ্রুটফুল সমাধান করতে পারবো। পুরা জমিটা জনগণ চাচ্ছে, কিন্তু ব্যক্তির একটু ক্ষতি হবে। সেই প্রেক্ষাপটে নদীটা আসলে স্ট্রিমটা চালু করতে সকলেই এখানে যারা আছে, সকল জনগণই, যার নামে জমি আছে সেও চায় নদীটা সংযোগ হোক। নেত্রকোনায় সোয়াই নদীর 46 কিলোমিটার খননে খরচ ধরা হয়েছে 47 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সংসদ সদস্য হিসেবে আনোয়ারুল আজিম আনার কেমন ছিলেন সেই প্রশ্ন হারিয়ে গেছে যখন তাকে হত্যা ও গুমের লোমহর্ষক বর্ণনা উঠে আসতে শুরু করে আটককৃতদের বরাতে। গোটা প্রক্রিয়া কেমন ছিল, ঘটনার পরিপ্রেক্ষিত কি, সেসব ফের খুঁটিয়ে খুঁটিয়ে জানতে ঢাকা থেকে কলকাতায় ডিবির তদন্ত দল ঘুরে দেখেন খুনের ঘটনাস্থল সঞ্জীভা গার্ডেন। সে সময় তাদের সাথে নেওয়া হয় এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। পিওতে এসে আমরা তাকে যে রুমে রাখা হয়েছিল, যে রুমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই জায়গায় আমরা ভিজিট করেছি। আমরা আসলে এটা এমন একটি ঘটনা যা আমরা একজন পুলিশ অফিসার হিসেবে এটা আসলে মেনে নিতে পারছি না। পরে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গোয়েন্দা পুলিশের তদন্তকারী দলটি যায় বাগজোলা খালে, যেখানে মরদেহের খণ্ডিত টুকরো ফেলার কথা স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া কয়েকজন। একটা সভ্য সমাজে এরকম কোনো অপরাধ হতে পারে না, যে একটা নিষ্ঠুর, নির্মমভাবে, নৃশংসভাবে, বর্বরোচিত কায়দায় আমাদের যে প্রাণবন্ত জীবন্ত সংসদ এখানে ছিল, তাকে হত্যা করে তার লাশটাকে দেহ থেকে আলাদা করে টুকরো করে তাদের যে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক একটা গুম করা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেন, জোর চেষ্টা চলছে খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখান মার্কিন ব্যবসায়ীরা। সে সময় উদার বিনিয়োগ নীতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক সুবিধা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, বিনিয়োগ পরিবেশের উন্নতি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ ইজ এ মার্কেট অফ 170 million people and its location puts it in the heart of market of 3 billion. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। এক্ষেত্রে সম্ভাবনাময় কয়েকটি খাতও উল্লেখ করেন তিনি। I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources, and medical equipments, handicrafts, among others. 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ গড়ার অভিযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হিসেবে পাশে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেড় দশক আগে মাত্র 1 লাখ টাকা পুঁজি আর গভীর অনিশ্চয়তা সামনে রেখে যাত্রা শুরু মোহাম্মদ সুমনের। প্লাস্টিকের খেলনা তৈরির এই উদ্যোগে তার সঙ্গী ছিলেন মাত্র 5 জন কর্মী। কিন্তু শত প্রতিকূলতাকে পেছনে ঠেলে তিনি এখন বছরে বিক্রি করেন প্রায় 40 কোটি টাকার পণ্য। শুধু তাই নয়, কাজের সুযোগও করে দিয়েছেন 700 মানুষের। তার মতে, দেশীয় খেলনার বাজার চ্যালেঞ্জে পড়ছে সহজেই বিদেশি পণ্য আমদানি হওয়ায়। তাই আসছে বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষায় আমদানির উপর থাকা শুল্ক বাড়ানোর প্রস্তাব তার। যে কন্টেনারে আগে 6 মাস আগে ডিউটি দিতাম 30 থেকে 32 লাখ টাকা, এটা এখন 52 থেকে 55 লাখ টাকা দেয়। দেখেন, 18 থেকে 20 লাখ টাকা বেড়ে গেছে। এটা কিনে আমার অটোমেটিক প্রোডাক্টকে হিট করছে। এই খাতের জন্য বড় সংকট বিদ্যমান কর কাঠামো। এনবিআরের তথ্য অনুযায়ী রকমভেদে প্লাস্টিকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে তা এখন 25%। অন্যদিকে অগ্রিম কর বসানো আছে আরও 3%। তাই আসছে বাজেটে এসব কমানোর দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। এসআই কোটা করার পরেও যদি আমাকে সেই রেফারেন্স ভ্যালু দিয়ে যা করে, তাইলে তো ইন্ডাস্ট্রি কিন্তু সাফার। তো আমি মনে করি এই জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার। অ্যাক্সেসরিজের এসএস কোডগুলি এক একটার এক এক রকম। অনেক সময় আমাদের কাস্টমস এসএস কোড মানতে চায় না, তারা তাদের মতো করতে চায়। দেশে উদীয়মান খাতগুলোর মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি। কিন্তু স্থানীয়ভাবে বাইরের দেশের জন্য কাজ করলেও আয়ের ওপর 10% কর কেটে রাখে সরকার। বাজেটে যা 5% করার দাবি এই খাতের সংগঠন বেসিসের। নেক্সট 2 বছরের মধ্যে এতটুকু থাকবে, 4-6 বছরের মধ্যে এতটুকু পার্সেন্টেজ বাড়বে, সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি আমাদের প্রোগ্রেসটাও হয় এবং আমাদের উদ্যোক্তারাও জানে যে আমাকে 30-এর মধ্যে কিন্তু আমি আর ট্যাক্স হলিডে পাবো না। সো আমার প্রোডাক্ট সার্ভিসের প্রাইসিং মডেলগুলোও যেন এভাবে করতে পারি। ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন হওয়া দরকার। সেটাকে ভ্যালু করে যেন ব্যাংক আমাকে ফাইন্যান্স করে। সো আমাকে ফাইন্যান্স করবেন না, আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন করবেন না, তা আপনি আমাকে আবার কর বসাবেন। সো তখন তো এই ইন্ডাস্ট্রি গান গাইবে স্মার্ট বাংলাদেশের, তার গলা চেপে ধরা উচিত না। আসছে বাজেটে কর আহরণের বড় লক্ষ্য থাকছে এনবিআরের জন্য। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সেবা সরবরাহ করছে বিশ্বের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। মূলত এসব কোম্পানিগুলো নিজেদের শিল্পের বিকাশের জন্য অফলাইনের পাশাপাশি অনলাইনে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুইডেনের জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফাস্ট ফ্যাশন জায়ান্ট H&M গেল বছর পর্যন্ত বিশ্বের 68টি দেশে প্রায় 4500 স্টোর চালু করেছে তারা। সর্বাধিক দেশে নিজেদের বাণিজ্যের প্রসার করে রয়েছে প্রথম স্থানে।
2023 সালে সুইডিশ এই কোম্পানি প্রায় $26 বিলিয়ন আয় করেছে, মূলত স্টোর অবস্থানের সংখ্যার হিসেবে যাদের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। বাজার সম্প্রসারণের জন্য আরও 100টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তালিকায় আরও আছে নেদারল্যান্ডসের কোম্পানি আইকিয়া। বিশ্বের 51টি দেশ মিলিয়ে যাদের স্টোর আছে 477টি। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আমেরিকার অন্যতম জনপ্রিয় কোম্পানি অ্যাপল। বিশ্বের 25টি দেশে তাদের বাজার প্রসার করে ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 4টি ভিন্ন প্রক্রিয়ায় অ্যাপল তার খুচরা বিক্রয়ের দোকান পরিচালনা করে থাকে, যার মধ্যে রয়েছে রেগুলার শপ, অ্যাপল স্টোর প্লাস, ফ্ল্যাগশিপ ও ফ্ল্যাগশিপ প্লাস। ফ্ল্যাগশিপ প্লাস স্টোর থেকে সাধারণত $100 মিলিয়ন বেশি আয় করে থাকে অ্যাপল। 2027 সালের মধ্যে বিশ্বব্যাপী 53টি স্টোর স্থাপনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের, যার অধিকাংশই হবে যুক্তরাষ্ট্র ও চীনে। তবে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব অর্জনে এগিয়ে আছে ওয়ালমার্ট, অ্যামাজন, শোয়ার্জ গ্রুপ ও আলডি। $100 বিলিয়ন ও তার বেশি রাজস্ব নিয়ে যারা প্রতিনিয়তই তাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 2023-24 অর্থবছরের মূল বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ছিল 17,000 কোটি টাকা। পরে তা আরও বাড়িয়ে করা হয় 25,000 কোটি। বিপুল এই ভর্তুকির সিংহভাগই খরচ হচ্ছে সারে। শুধু তাই নয়, প্রতি বছর বাড়ছে টাকার অঙ্ক। 2019-20 অর্থবছর যে খাতে ভর্তুকি লেগেছে মাত্র 6,500 কোটি টাকা, এখন সেখানে লাগছে 25,000 কোটি। অর্থাৎ 4 বছরের ব্যবধানে ভর্তুকিও বেড়েছে প্রায় 4 গুণ। কেন এমন পরিস্থিতি? বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় সার কারখানাগুলো অচল রেখে দিন দিন আমদানি নির্ভর হওয়াই এর মূল কারণ, যা থেকে উত্তরণের জন্য পদক্ষেপ নিতে হবে দ্রুতই। 22-23 সালে ক্রমাগতভাবে সারের দাম বেড়েছিল, যে কারণে আমরাও সারের দাম বাড়িয়েছি এবং 2022 সালের জুন মাসে সারের যে দাম ছিল সেটা প্রায় 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন বাংলাদেশে উৎপাদন করতে পারি তাহলে এটার দাম খুবই সস্তা হবে এবং দীর্ঘ সময় ধরে আমাদেরকে এই ক্ষেত্রে ভর্তুকি দেয়া দরকার হবে না। কৃষিতে দেয়া ভর্তুকির টাকা খরচের আরেকটি বড় খাত যান্ত্রিকীকরণ, যেখানে একটি যন্ত্র কিনতে উদ্যোক্তাকে 50 থেকে 70% টাকা দেয় সরকার। গুরুত্বপূর্ণ এই খাতটিও আমদানি নির্ভর। বিদেশ থেকে আনতে হয় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্রাক্টর আর পাওয়ার টিলার। তাই আসন্ন বাজেটে কেবল আমদানি নির্ভর খাতে ভর্তুকি না দিয়ে দেশীয় শিল্প বিকাশের উপর জোর দেওয়া দাবি ব্যবসায়ীদের। কৃষির উপকরণ যেগুলো আছে এখানে স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা নিতে হবে এবং ভর্তুকির টাকা বহির্বিশ্বের যে ফ্যাক্টরি কলকারখানাকে না দিয়ে আমাদের দেশের যেগুলো কলকারখানা আছে বা করা সম্ভব এখানে যদি প্রণোদনা ভর্তুকি দেওয়া যায় তাহলে কৃষি একটি স্বয়ংসম্পূর্ণ, নিরাপদ এবং লাভজনক বাণিজ্যিক কৃষি আমাদের খুব শীঘ্রই আমরা দেখতে পাব। কৃষি মন্ত্রণালয় হিসেবে ফসল উৎপাদনের জন্য এবার 27 লাখ টন ইউরিয়া, 7.5 লাখ টন টিএসপি, 16 লাখ টন ডিএপি আর 9 লাখ টন এমওপির প্রয়োজন হবে, যার প্রায় 90% আনতে হবে বিদেশ থেকে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। খামারে রাজ করছে বাংলার ডন, বাংলার মাফিয়া আর হামজা। কোরবানির ঈদে বিক্রির জন্য গরু প্রস্তুত করছেন কুষ্টিয়ার আইলচারা গ্রামের খামারি বোরহান উদ্দিন। খামারে 14টি গরু থাকলেও সবাইকে ছাড়িয়ে গেছে এই গরু। এক একটির দাম হাঁকছেন 15 লাখ টাকা। এই বছরে ভাজা গোখাদ্যের দাম অত্যন্ত বেশি, তার কারণ এই বছরে চালের দাম বেশি, ছোলার দাম বেশি, শাকের দাম বেশি, গমের দাম বেশি, সবটার জিনিসপাতির দাম। আমরা তো সবাই আশাই করে আছি, দেখা যাচ্ছে আল্লাহ পাক দেখা যাচ্ছে আমাদের 2 পয়সা করার জন্য সবাই রিজিকে থাকার। এই গরু আমরা দিয়ে কোনোদিন মেডিসিনের মাধ্যম দিই না। জানান, গরুর খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। একই সাথে ভারত থেকে গরুর আমদানির সংখ্যা রয়েছে। এবছরে যে গোখাদ্যের দাম, এই বছরে গোখাদ্যের দাম হিসাবে আমরা গরুর দাম ন্যায্য মূল্য পাওয়ার আশা করছি না। আর যদি পাওয়া যায়, ইন্ডিয়ান গরু না ঢুকলে আমরা ন্যায্য মূল্য পাবো। একই এলাকার আরেক খামারি সালমা খাতুন কোরবানির জন্য প্রস্তুত করছেন 7টি গরু। খাবারের দাম বেশি হয় ক্ষোভ ছাড়লেন তিনিও।
আমাদের খামারে 7টা গরু আছে, সেই গরুগুলো আমরা দেখাশোনা করে খাই, বিচেলি দিয়ে ছাল গুঁড়ো দিয়ে মাখিয়ে খাই, গরুর ছাল খাই, গুঁড়ো খাই, ওই যে ছোলার ভুসি খাওয়াই। আকর্ষণীয় নামের বিশাল আকৃতির এসব গরু দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। এবার কোরবানি ঈদ উপলক্ষে 18,000-এরও বেশি খামারে গরুর সংখ্যা ছাড়িয়েছে 2 লাখ বলে জানান কুষ্টিয়ার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশীয় খাবার খেয়ে গরুগুলো প্রতিপালন করেছে এবং আমার মনে হয় যে কুষ্টিয়ার যে খামারের সুনাম রয়েছে দেশের বিভিন্ন জায়গাতে, আমাদের এই এলাকার ম্যাক্সিমাম গরু দেশীয় এবং দেশীয় পদ্ধতিতে প্রতিপালন করা হয়। এই জন্যে কুষ্টিয়ার গবাদি পশুর চাহিদা রয়েছে কুরবানির সময় এবং সারা বছরই রয়েছে, কুরবানির সময় বেশি থাকে। আমাদের কুষ্টিয়ার চাহিদা 1,24,000-এর অতিরিক্ত যে 75,000-এর মতো প্রায় গবাদি পশু রয়েছে, এগুলো আমার কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করতে পারব। ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে আশা জেলার খামারিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা জায়গায় এগিয়ে থাকার দাবি করতেই পারে বাংলাদেশ। 2 জন ট্রাভেল রিজার্ভ থাকার পরও বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে আরও 6 ব্যাকআপ ক্রিকেটারকে। মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। মেহেদি মিরাজ, এনামুল বিজয়, নুরুল হাসান, পারভেজ ইমনদের সাথে প্রথম দিন অসুস্থতার জন্য যোগ দিতে পারেননি নাসুম আহমেদ। সাইফুদ্দিনের ছুটিতে বিশ্বকাপের বিকল্প স্কোয়াডে পেসার খালেদ আহমেদ। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলের নির্দেশনা মেনে চলবে অনুশীলন। কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি। সাদা ও লাল বলের মোট 21 ক্রিকেটার তৃতীয় সিজনের স্কোয়াডে। কোচিংয়ে সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলরা। বিশেষ গুরুত্ব পাবে টেস্ট ক্রিকেট। ঘরে বসে না থেকে মুমিনুল, সাদমান, জাকির হাসানরা যাতে অনুশীলনের মধ্যে থাকতে পারেন, সেজন্যই এই প্রোগ্রাম। তরুণদের সাথে ঘাম ঝরাচ্ছেন অভিজ্ঞতম মুশফিকুর রহিমও। সিলেক্টর, কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সে দেখা গেল না প্রিমিয়ার লিগ সেরা ক্রিকেটার সাইফ হাসানকে। কারণ জানেন না কোচ সোহেল ইসলাম। সিলেক্টররা যেটা দিবে সেটা আমি আসলে করব, মনে হয় না যে এই উত্তর আমার কাছে আছে। বছর জুড়ে চলবে টাইগার্সের কার্যক্রম। সিলেট, চট্টগ্রাম সহ অন্য ভেন্যুতেও পর্যায়ক্রমে হবে অনুশীলন ক্যাম্প। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বর্ণিল মিরপুর, বর্ণিল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাবাডির 4র্থ আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। 12 দলের মধ্যে কোরিয়া আর বাংলাদেশই র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে। 2 দলই এক গ্রুপে, তাদের ম্যাচ দিয়ে শুরু আসর। মিজানুর, আরদুজ্জামানরা বুঝতেই দেননি শেষ 2 বিশ্বকাপের সেমিফাইনালিস্টের বিপক্ষে খেলেছেন তারা। 5 লোনাসহ ম্যাচ জিতেছে স্বাগতিকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথমার্ধে এগিয়েছিল 24-11 পয়েন্টে, শেষ পর্যন্ত 67-22। ম্যাচ সেরা মিজানুর রহমান একাই নিয়েছেন 21 পয়েন্ট, অধিনায়ক আরদুজ্জামান 10। প্রথমবার বঙ্গবন্ধু কাপে অংশ নিতে আসা কোরিয়ার শুরুটা হতাশার। কোরিয়াকে আমরা শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম, তো আমাদের টিম কমিউনিকেশন অনেক ভালো ছিল। শুরু থেকে আমরা লিডে ছিলাম, আমাদের প্রত্যেকটা প্লেয়ার অনেক উজ্জীবিত ছিল, যার কারণে এত সহজ জয় আমাদের পক্ষে সম্ভব হয়েছে। পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে 4র্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের কাবাডিকে নিয়ে আশাবাদী ক্রীড়ামন্ত্রী। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বমঞ্চে লাল সবুজকে নিয়ে ভাবনা তার। আমরা যে শর্টলিস্টটা করেছি, যে এই শর্টলিস্টের ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিব কতগুলো খেলাকে, এটার মধ্যে ওনারা আছেন ফেডারেশনের দিক দিয়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খেলার দিক দিয়ে এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করা না করার কোনো কারণ নেই। সোমবার মিরপুর ইনডোরে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।